আরও মনে হতে লাগলো এই গাড়িতে আমি আর একা নেই, আমার সঙ্গে আর কেউ অথবা কিছু একটা চলেছে। আমার এই বার্তার নিচেই সে গুঁড়ি মেরে বসে আছে। ভারত এবং বিশ্ব সাহিত্যের অজ্ঞাততার কালো অন্ধকারে থাকা কিছু অতি প্রাকৃত অপশক্তি রহস্যের ভাণ্ডার নিয়েই গল্পকার চ্যানেলটি। এই চ্যানেলটিতে আছে একটু ভয়, কিছুটা ভয়, আরও অনেকটা ভয়। সো স্টে কানেক্টেড। আজকের গল্পের নাম নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সহচর। গল্পটি নেওয়া হয়েছে অদৃশ বর্মন সম্পাদিত ভৌতিক অমনিবাস বইটি থেকে। রাজগঞ্জ পাবলিক লাইব্রেরিকে টিম গল্পকারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই বইটি দিয়ে আমাদের পাশে থাকার জন্য। গল্প পাঠে আমি আদিত্য। তাহলে চলুন শুনে নেওয়া যাক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সহচর। সঙ্গী ভদ্রলোক হঠাৎ আবিষ্কার করলেন সামনের একখানা 6 বার্থে সেকেন্ড ক্লাস রিজার্ভ করেছেন তারই পরিচিত এক দল, এবং তাদের বার্থ খালি যাচ্ছে একখানা। খবরটা সংগ্রহ হতে না হতেই হই হই করে তিনি মালপত্র টেনে নামালেন। যাওয়ার সময় একগাল হেসে বলে গেলেন, ভালোই তো হলো মশাই আপনার, এখন আপনিই একচ্ছত্র, বেশ সম্রাটের মতো ঘুমিয়ে যেতে পারবেন। সম্রাট একচ্ছত্র, এসব ভালো ভালো কথা শোনবার আগেই আমি অনুমান করেছিলাম বাইরের কার্ডে যার নাম ছিল তিনি একালের একজন দিকপাল সাহিত্যিক। আমি তাকে অবশ্য দেখিনি কোনো দিন, কিন্তু তার ছবির সঙ্গে এ ভদ্রলোকের চেহারারও সাদৃশ্য ছিল যথেষ্ট। তাই একখানা কুপেতে ওপরের বার্থে এমন একজন ভয়ঙ্কর বিখ্যাত সঙ্গীকে নিয়ে ট্রেন যাত্রার কল্পনায় রীতিমতো শঙ্কিত ছিলাম আমি। সাহিত্য এবং সাহিত্যিক দুটোকেই আমি নিদারুণ ভয় করি। আমি কাজ করি স্ট্যাটিস্টিক্সে, এবং একথা স্বীকার করতে লজ্জা নেই, সংখ্যাতত্ত্বের কাছে রসতত্ত্বের স্বাদ অত্যন্ত জোলো বলে মনে হয় আমার কাছে। সারা ভারতবর্ষে বছরে কোন ভাষায় কত বই ছাপা হয় তার হিসেব মোটামুটি একটা দিতে পারি, কিন্তু ঊর্ধ্বলোক বিহারী সাহিত্যিক মহারথী যদি হঠাৎ জিজ্ঞেস করেন তার কী কী বই আমি পড়েছি, তাহলেই গেছি। মানসাঙ্কে ফেল করা ছাত্রের মতো ফ্যাল করে তাকিয়ে থাকা ছাড়া কোনো গতি থাকতো না আমার। কাজেই তিনি নেমে যেতে বেশ খানিকটা স্বস্তিই অনুভব করলুম। বেশ করে নিজের মতো বিছানা পেতে নিলুম, গুছিয়ে নিলুম জিনিসপত্র, তারপর আরাম করে হাত পা ছড়িয়ে মুখাগ্নি করলুম সিগারেটে। হাওড়া থেকে যখন ট্রেনটা ছাড়লো সেই স্বস্তির আমেজে তখনও ভরপুর হয়ে আছি। পরপর উল্কাবেগে কয়েকটা স্টেশন ছিটকে বেরিয়ে গেল, কিন্তু আলো নিভিয়ে শোয়ার উপক্রম করতেই কীরকম একটা অদ্ভুত অশান্তি আমাকে পেয়ে বসলো। হঠাৎ মনে হতে লাগলো আমি একা। শুধু এই ছোট কামরাটুকুর মধ্যেই নয়, এই বিশাল ট্রেনটাতে আমি একা ছাড়া আর কোথাও কোনো যাত্রী নেই। একটা অতিকায় ভুতুরে গাড়ি আমাকে নিয়ে একরাশ অন্ধকারের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাচ্ছে আমি জানি না, হয়তো গাড়িটারও সে কথা জানা নেই। কয়েক মিনিটের মধ্যেই আমি উঠে বসে আলো জ্বেলে দিলাম, আর তীক্ষ্ণ তীব্র আলোর একটা ঝাপটা চোখে এসে লাগবার সঙ্গে সঙ্গেই অস্বস্তির ঘোরটা যেন কেটে গেল। সত্যি কথা বলতে গেলে হাসিও পেল আমার। সাহিত্যিকের সঙ্গগুণ আছে বটে, ভদ্রলোক আমার সহযাত্রী না হতেই তার ব্যাধি এসে আমাকে ছুঁয়েছে। সঙ্গে থাকলে আর রক্ষা ছিল না দেখা যাচ্ছে। কি করে যে এসব উদ্ভট কল্পনা মাথায় এলো, আশ্চর্য। এক গ্লাস জল খেয়ে একটা আলো জ্বেলে রেখে শুয়ে পড়লাম আবার, কিন্তু চোখের কাছে আলো জ্বললে আমার কিছুতেই ঘুম আসে না। বিরক্ত হয়ে আমি এপাশ ওপাশ করতে লাগলাম।
অথচ আলো নিভিয়ে দিতেও সাহস হচ্ছে না। পাছে আবার ওই সমস্ত এলোমেলো ভুতুড়ে ভাবনা আমাকে যদি পেয়ে বসে। চোখের পাতা দুটোকে যথাসাধ্য চেপে ধরে প্রাণপণে ঘুমের সাধনা শুরু করলাম, সেও মাত্র কিছুক্ষণের জন্য। তারপরেই আর একটা নতুন ভাবনা আমাকে পেয়ে বসলো। বড় বেশি জোরে যাচ্ছে নাকি গাড়িটা? বড় বেশি অস্বাভাবিক স্পিডে? যতগুলো রেলওয়ে অ্যাক্সিডেন্টের খবর আমি জানি, একটার পর একটা মনে পড়ে যেতে লাগলো সব। অন্ধকারের ভেতর দিয়ে অন্ধের মতো ছুটছে ট্রেনটা। পার হয়ে যাচ্ছে ঘুমন্ত গ্রাম, শূন্য প্রান্তর, কালো জঙ্গল, নদীপুর। এই নির্জন নিশিযাত্রা যেন ভাগ্যের হাতে নিজেকে ছেড়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। কে বলতে পারে কোথায় আলগা হয়ে রয়েছে একটা ফিশ প্লেট, কোথায় ব্রিজের পিলারে ধরেছে ফাটল। মুহূর্তের মধ্যেই লাইন থেকে ছিটকে পড়ে যেতে পারে ট্রেনটা। তারপর আবার আমি নিজের ওপরে বিরক্ত হয়ে উঠলাম। কি আশ্চর্য, কেন এ সমস্ত অবান্তর অর্থহীন ভাবনা আমার? প্রতিদিন প্রতি রাত এমনই অসংখ্য ট্রেন সারা ভারতবর্ষময় ছুটে বেড়াচ্ছে। তাদের কখানাতে অ্যাক্সিডেন্ট হয়। দুর্ঘটনা ঘটার ভয় আমার যত বেশি, তার চাইতে অনেক বেশি রেল কোম্পানির। কম করেও 300-400 মানুষের প্রাণের দায়িত্ব তাদের হাতে। এসব ভাবনা আমার চাইতে ঢের বেশি ভাবছে তারা। আমি আবার উঠে পড়লাম। টয়লেটে ঢুকে মাথায় চোখে ঠান্ডা জল দিলাম খানিকটা। একা গাড়িতে এভাবে চলার অভিজ্ঞতা আমার জীবনে প্রথম নয়, যার জন্য এই সমস্ত ছেলে মানুষই দুশ্চিন্তা আমাকে পেয়ে বসবে। কোনো কারণে মাথা গরম হয়ে গেছে, তাই এই কাণ্ড। দুটো পাখারি রেগুলেটরগুলো ঠেলে দিয়ে গাড়ি অন্ধকার করে আবার শুয়ে পড়লাম। কিন্তু সঙ্গে সঙ্গেই সেই অদ্ভুত ভয়টা যেন বুকের ওপর এসে চেপে বসতে লাগলো। মনে হতে লাগলো কোথায় যেন কি ঘটতে চলেছে, কি একটা নিশ্চয়ই ঘটবে। আজ হোক, কাল হোক, এই গাড়িতে হোক, আর কোথাও হোক। আরও মনে হতে লাগলো এই গাড়িতে আমি আর একা নেই, আমার সঙ্গে আর কেউ অথবা কিছু একটা চলেছে। আমার এই বার্তার নিচেই সে গুঁড়ি মেরে বসে আছে। একবার আমার মাথা নামিয়ে নিচের দিকে তাকালেই তার দুটো জলজলে চোখ আমি দেখতে পাবো। কিন্তু এইবার আমি নিজের ওপরেই চটে উঠলাম। পাগল হয়ে যাচ্ছি নাকি আমি? কোনো কারণ নেই, কোনো অর্থ নেই, তবু পৃথিবীর যত সব অবান্তর উদ্ভট কল্পনা আমাকে পেয়ে বসছে। হালে কতগুলি বিলিতি ভূতের গল্প পড়েছিলাম, হয়তো তারই প্রতিক্রিয়া এসব। এই অদ্ভুত অস্বস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য এবার আমি মনের সঙ্গে যুদ্ধ শুরু করলাম দস্তুর মতো। প্রাণপণে ভাবতে চেষ্টা করলাম সংখ্যাতত্ত্বের কতগুলো জটিল সমস্যা, যা ভেড়া গোনবার চাইতেও কার্যকারী। তারপর প্রায় আরও 1 ঘন্টা পরে গাড়ি খড়গপুর ছাড়িয়ে গেলে আমার চোখে ঘুম নেমে এলো। কিন্তু কে জানতো, জেগে থাকার চাইতেও আরও বিভৎস হয়ে উঠবে ঘুমটা। মনের সমস্ত সরীসৃপ ভাবনা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে ঘুমের ভেতরে। আমি স্বপ্ন দেখতে লাগলাম, অদ্ভুত কুৎসিত সে স্বপ্ন। পরিষ্কার দেখলাম একটা ন্যাড়া নগ্ন পাহাড় আমার সামনে, কোথাও একটা গাছপালা নেই, একগুচ্ছ ঘাস পর্যন্ত নেই। কলকাতার চিড়িয়াখানায় অতিকায় কচ্ছপগুলোর মতো বড় বড় পাথরে ছেয়ে আছে সর্বাঙ্গ। চারিদিকে জনপ্রাণীর চিহ্ন নেই, শুধু পাহাড়টার মাথার ওপর পরন্ত বেলার খানিকটা রক্তরৌদ্র কারণ নিষ্ঠুর ভ্রুকুটির মতো জ্বলছে। আর সেখানে সেই অশুভ রাঙা আলোয় ডানা মুড়ে বসে আছে একটি মাত্র শুকনো, যেন অপেক্ষা করে আছে কাল পুরুষের মতো। কিন্তু ওইখানেই শেষ নয়, আরও ছিল তারপর। আমি দেখলাম সেই পরন্ত আলোয়, সেই ভয়ঙ্কর নগ্নতার ভেতরে শকুনের সেই ক্ষুধার্ত চোখের নিচে 4 জন মানুষ একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে চলেছে। কোথায় চলেছে জানি না। তাদের 4 জনের মুখেই একটা বিবর্ণ ক্লান্তি, আর সেই সব বাহকদের মধ্যে আমি একজন। চিৎকার করে আমি জেগে উঠলাম। আমার সর্বাঙ্গ দিয়ে তখন দরদর করে ঘাম ঝরছে। চলন্ত ট্রেনের শব্দ ছাপিয়ে বেজে উঠছে আমার হৃৎপিণ্ডের আওয়াজ।
আলো জ্বেলে দিয়ে উঠে বসলাম এবার। না, আর ঘুমাবো না। যে কোনো কারণেই হোক আমার মধ্যে নিশ্চয় কোথাও কিছু একটা গোলমাল হয়েছে। ঘড়ির দিকে তাকাতেই দেখলাম রাত প্রায় 3টের কাছাকাছি। ওই সময়টুকু না হয় আলো জ্বেলেই বসে থাকবো। এতক্ষণে আমার মনে অনুতাপ হতে লাগলো। সাহিত্যিক ভদ্রলোককে ধরে রাখাই উচিত ছিল আমার এই গাড়িতে। এই দুঃস্বপ্নের চাইতে সাহিত্য চর্চা নেহাত মন্দ ছিল না। হেলান দিয়ে বসে বসে সংখ্যাতত্ত্ব ভাবতে শুরু করলাম। কিন্তু এতক্ষণে ঘুম আমাকে সত্যিই পেয়ে বসেছে। বসে থাকতে থাকতে আবার চোখ জুড়িয়ে এলো এবং একটু পরেই সেই খুশির স্বপ্নটার পুনরাবৃত্তি। সেই পাহাড়, সেই পড়ন্ত রোদ, সেই সুকুন, আর তেমনই একটা মৃতদেহ কাঁধে নিয়ে আমরা 4জন শবযাত্রী। এবার চিৎকার নয়, আর্তনাদ করে সোজা হয়ে বসলাম। আর পাশের জানালার জালের ভেতর দিয়ে যদি ভোরের ফিকে আভাস না দেখা যেত, তাহলে হয়তো চেন টেনে ট্রেন এক্ষুনি থামিয়ে দিতাম, নয়তো ঝাঁপিয়ে পড়তাম দরজা দিয়ে। সোজা উঠে সমস্ত জানালাগুলো খুলে দিলাম। সূর্য ওঠেনি এখনো। বাইরের গাছপালা, মাঠ আর পাহাড়ের উপর শুভ্র ধূসর ব্রহ্ম মুহূর্ত। একরাশ কনকনে ঠান্ডা হাওয়া এসে কাঁপুনি ধরিয়ে দিল শরীরে। আমি গ্রাহ্য করলাম না। বিদেশি কবির ভাষায় শুধু আমার প্রাণ ভরে বলতে ইচ্ছা করল, হেল হলি লাইট। বেলা 8টার সময় পৌঁছালাম গন্তব্য স্টেশনে। ভোতরে গাড়িটা থেকে নেমে যেন মুক্তি স্নান হলো। স্টেশনে এক্কা ছিল, মামাই পাঠিয়েছেন। 1 ঘন্টার মধ্যে 8 মাইল রাস্তা পার হয়ে গেলাম। মামা একজন ব্যাচেলার মানুষ, একটু পাগলাটে ধরনের। জীবনের প্রথমে সন্ন্যাসী হয়ে কয়েক বছর অজ্ঞাতবাস করেছিলেন, তারপর এখানে এসে ডাক্তারি শুরু করেছেন। একেবারে পাণ্ডব বর্জিত গ্রামাঞ্চল। কয়েক বাক্স হোমিওপ্যাথি ওষুধের জোরেই এখানে ধন্বন্তরী হয়ে বসেছেন তিনি। পাহাড়, শালবন, একটি ছোট নদী আর কয়েকটি ঘর দেহাতি মানুষের ভেতর মামার লাল টালির ছোট বাড়িটি অত্যন্ত মনোরম। জায়গাটার কাব্য সৌন্দর্য আমি ঠিক বর্ণনা করতে পারবো না। সেই সাহিত্যিক ভদ্রলোক থাকলে তিনিই সেটা ভালোভাবে পারতেন। মোটের উপর আমার ধারণা, কলকাতা থেকে যারা কিছুদিনের জন্য দূরে পালিয়ে আত্মরক্ষা করতে চান এবং সেই অজ্ঞাতবাসের সময়ে শহরের কোনো পরিচিত লোকের সাথে দেখা না হলেই যাদের স্বস্তি বোধ করে, এই জায়গা তাদের জন্য আদর্শ। অনেকটা আগ বাড়িয়েই মামা দাঁড়িয়েছিলেন। তার রগের দুপাশে দুগোছা পাকা চুল ঝকঝক করছিল সকালের রোদে, কিন্তু তার চাইতেও ঝকঝকে হাসি হাসলেন মামা। আয় আয়, পথে কোনো অসুবিধা হয় না তো? অসুবিধে? আমি স্নান হাসি আসলাম উত্তরে। সারা রাত ট্রেনের সেই দুঃস্বপ্নটা আবার আমার মনে পড়ে গেল। কিন্তু একটু পরেই ঠান্ডা জলে স্নান করে যখন জ্বালা ধরা চোখ দুটো জুড়িয়ে গেল, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো সব। তখন চামচেতে মুরগির ডিমের পোষ তুলতে তুলতে আমি মামাকে স্বপ্নটা বললাম। আসবার আগে মাংস টাংস খেয়েছিলিস বোধ হয়। তা খেয়েছিলাম, একটু বেশি হয়ে গিয়েছিল। তাই এই কাণ্ড। পেট গরম হলেই লোকেও সব খেয়াল দেখে। রান্না তো দেরি আছে। ব্রেকফাস্টটা ভালো করে সেরে নিয়ে ঘন্টা তিনেক নিশ্চিন্ত ঘুমোতো দেখি। আমি ততক্ষণে গ্রাম থেকে একটা রুগীর একবার পার্ট সেরে আসি। ব্রেকফাস্ট চুকে যাওয়ার পরে এবং মামার ডাক্তারি ব্যাখ্যাটাকে হৃদয়গম্য করে সমস্ত মনটা বেশ ঝরঝরে হয়ে গেল। তারপর ক্যাম্বিসের খাটিয়ায় গা এলিয়ে দিতেই আবার ঘুমের পালা। এবার নিঃস্বপ্ন এবং নিশ্চিন্ত। ঘুম ভাঙল চাকরটার বিকট কান্নায়। ছুটে বেরিয়ে এলাম বারান্দায়। মামাকে একদল মানুষ বয়ে আনছে কম্পাউন্ডের মধ্যে। তাদের চোখে মুখে শোক আর বেদনার ছাপ। হাউ হাউ করে কাঁদছে চাকরটা। কি হয়েছে, কি হয়েছে? বুক ফাটা জিজ্ঞাসা ছুঁড়ে দিলাম আমি, কিন্তু উত্তরের দরকার ছিল না।
আমার মনটা আগেই পেয়ে গেছে। তবু কে জানতো মামার হাটের অবস্থা এত খারাপ ছিল। মাইল চারেক দূরে পাহাড়ি রাস্তায় ওঠবার সময় ঘোড়া থেকে তিনি পড়ে যান। যারা কাছে ছিল তারাই বললে ঘোড়া থেকে পড়ে তিনি মারা যাননি, পড়বার আগেই মৃত্যু হয়েছিল। পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। কাঁদবার মতো শক্তি আমার ছিল না। এসে যখন পড়েছি তখন শোকে আড়ষ্ট হয়ে বসে থাকা চলে না। 8 মাইল দূরের পোস্ট অফিসে দরকারি টেলিগ্রাম পাঠিয়ে সব ঠিক করে যখন মরা নিয়ে বেরোলাম তখন বেলা নেমে এসেছে। আড়ষ্ট ক্লান্ত পায়ে চলেছি। প্রায় মাইল 1.5 দূরে শ্মশান। এ কি, এখানে সেই ন্যাড়া পাহাড়টা এলো কোত্থেকে? কোথা থেকে তা ধারালো চূড়োটার উপর অমন করে পড়েছে শেষ বেলার হিংস্র আরক্তিম আলো? কোথা থেকে একটা শকুন এসে সেখানে ডানা মেলে বসেছে কালপুরুষের মতো? সব এক, সেই স্বপ্নের সঙ্গে সব এক। আমার চারিদিকে সেই অবিশ্বাস্য শূন্যতার সেই প্রেত পাণ্ডব বিস্তৃতি। অমানসিক ভয়ে আমি দাঁড়িয়ে পড়লাম। কে যেন আমার পা দুটোকে টানতে লাগলো পাথুরে মাটির তলায়। সারা রাত টেনে আমাকে অমন করে কে ভয় দেখালো? আমার বার্তের তলায় যে গুড়ি মেরে বসেছিল সে কে? সে কি মৃত্যু? আমার সঙ্গে আমারই সহচর হয়ে এসেছে সে?